হ্যালো স্টুডেন্ট, তোমাদের নবম শ্রেণীর শব্দ চ্যাপ্টার থেকে থার্ড সামেটিভ এক্সামে এমসিকিউ কোশ্চেন আসবে। একটা কোশ্চেনের মার্কস থাকবে 1, টোটাল 1 নাম্বার আসছে। ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে 2টো, কোশ্চেনের মার্কস থাকবে 1, 2 নাম্বার। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে একটা, কোশ্চেনের মার্কস থাকবে 2 নাম্বার। লেন্দি অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে একটা, কোশ্চেনের মার্কস থাকবে 3 নাম্বার। টোটাল তোমাদের এই চ্যাপ্টার থেকে 8 নাম্বার আসছে। কোশ্চেন, একটি প্রাণীর নাম লেখো যে শোভনোত্তর শব্দ সৃষ্টি করতে পারে। একটি প্রাণীর নাম লেখো যে শোভনোত্তর শব্দ সৃষ্টি করে। সে হচ্ছে শোভনোত্তর শব্দ সৃষ্টি করে বাদুড়। এছাড়া তিমিও শোভনোত্তর শব্দ উৎপন্ন করে। ডলফিনও শোভনোত্তর শব্দ উৎপন্ন করে। এখানে যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে। নেক্সট কোশ্চেন, একটি দোলক যখন দুলতে থাকে তখন দোলকের কম্পাঙ্ক 20 হার্জের কম হয়, এর ফলে কি ধরনের শব্দ উৎপন্ন হয়? এখানে শব্দের উৎসের কম্পাঙ্ক যেহেতু 20 হার্জের কম, সেই জন্য এখানে শব্দের 13 শব্দ উৎপন্ন হবে। নেক্সট কোশ্চেন 4-এর দাগে, শব্দের তীব্রতার একক কি? শব্দের তীব্রতার একক হচ্ছে ডেসিবেল। নেক্সট কোশ্চেন, সুরযুক্ত শব্দের একটি বৈশিষ্ট্য লেখো। সুরযুক্ত শব্দের একটি বৈশিষ্ট্য হচ্ছে তীব্রতা। তীব্রতা হচ্ছে শব্দের বিস্তার এবং কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক। আমরা কি জানি? সুরযুক্ত শব্দের তীব্রতাটা আই ভেরিজাস কি হয়ে থাকে? স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে বিস্তারের সঙ্গে বর্গের সমানুপাতিক হয়ে থাকে তীব্রতা। তিমি মাছ জলের মধ্যে শিকার অনুসন্ধানের ক্ষেত্রে কোন ধরনের তরঙ্গ ব্যবহার করে? একটু আগেই আমি আলোচনা করে দিয়েছি যে শব্দোত্তর তরঙ্গ উৎপন্ন করে। নেক্সট কোশ্চেন, তরঙ্গের কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক কি? তরঙ্গের কম্পাঙ্ক এবং পর্যায়কালের সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক। কম্পাঙ্ক ইকুয়াল টু 1/, পর্যায়কাল, বা পর্যায়কাল ইকুয়াল টু 1/, কম্পাঙ্ক হয়ে থাকে। অর্থাৎ n ইকুয়াল টু 1/t হয়ে থাকে। এটা মনে রাখবে তোমরা, কম্পাঙ্ক n ইকুয়াল টু 1/, পর্যায়কাল। নেক্সট কোশ্চেন, পাখি ওড়ার শব্দ শোনা যায় না কেন? পাখি ওড়ার শব্দ শোনা যায় না কেন? তার কারণ হচ্ছে পাখি ওড়ার শব্দের কম্পাঙ্ক 20 হার্জের কম, আর আমরা 20 হার্জের কম শব্দ শুনতে পাই না, সেই জন্য পাখি ওড়ার শব্দ শোনা যায় না। এরপর হচ্ছে 9-এর দাগের কোশ্চেন, ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন? ক্ষণস্থায়ী শব্দের প্রতিফলন শোনার জন্য উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব 16.6 মিটার হওয়া প্রয়োজন। ঠিক আছে, 16.6 মিটার হওয়া প্রয়োজন। কারণ হচ্ছে ক্ষণস্থায়ী শব্দ কতক্ষণ পর্যন্ত আমাদের মস্তিষ্কে তার রেস রয়ে যায় না, 1/10 সেকেন্ড পর্যন্ত তার রেস রয়ে যায়। এখন বায়ুতে যদি শব্দের গতিবেগ 340 মিটার পার সেকেন্ড হয়, তাহলে কি হবে? 1/10 সেকেন্ডে কত দূর শব্দ যাবে? 340 মিটার যাবে। 340 1/10 সঙ্গে গুণ করব, তাহলে 0 0 কেটে যাবে, তাহলে 34 মিটার যাবে। এখন যদি 34 মিটার যায়, তাহলে কি হয়? যে প্রতিফলক এবং উৎসের মধ্যে দূরত্বের দ্বিগুণ হচ্ছে এই 34 মিটার। তাহলে প্রতিফলক থেকে উৎসের দূরত্ব কত না? 34 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে? 2 একে 2, 2 7 14, 2 5 10, 17 মিটার হচ্ছে। ঠিক আছে, এটা 16.6 মিটার কিংবা 17 মিটারও লিখতে পারো। এখানে বিভিন্ন অনেক ক্ষেত্রে 332 ধরা হয় শব্দের বেগ, কখনো 320 ধরা হয়, 340 ধরা হয়, বিভিন্ন বইতে বিভিন্ন ধরা হয়। তাহলে এটা তোমরা 17 মিটারও লিখতে পারো। এরপর হচ্ছে সোনারের পুরো নামটা কি? সোনারের পুরো নামটা হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, সোনারের ফুল ফর্ম হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এরপর হচ্ছে 11-এর দাগের কোশ্চেন, সুরযুক্ত শব্দের কোন বৈশিষ্ট্যটি শব্দের তীব্রতার ওপর নির্ভরশীল? সুরযুক্ত শব্দের প্রাবল্য বৈশিষ্ট্যটি শব্দের তীব্রতার সঙ্গে নির্ভরশীল।
এরপর হচ্ছে সুর কি? সুর হচ্ছে একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ। একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে আমরা সুর বলে থাকি। নেক্সট কোশ্চান 13 দাগের, লোহা, জল এবং বায়ুর মধ্যে কোনটিতে শব্দের বেগ সবচেয়ে কম হবে? আমরা কি জানি? মাধ্যমের ঘনত্ব যত কম হবে শব্দের বেগ তত কমে যাবে। এক্ষেত্রে হচ্ছে লোহা, জল এবং বায়ুর মধ্যে বায়ুটা হচ্ছে গ্যাসীয় মাধ্যম, গ্যাসীয় মাধ্যমের ঘনত্ব কম, সেই জন্য বায়ুতে শব্দের বেগ কম হয়ে যাবে। আর শব্দের বেগ সবথেকে বেশি হবে কার মধ্যে? না লোহার মধ্যে। এরপর হচ্ছে সোনারের সাহায্যে ড্যাশ শব্দের প্রয়োগে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। সোনারের সাহায্যে শব্দোত্তর শব্দের প্রয়োগে আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারি। এরপর হচ্ছে ঘনীভবন ও তনুভবন কোন ধরনের তরঙ্গ সৃষ্টি করে? ঘনীভবন এবং তনুভবন হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ সৃষ্টি করে। অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে এরকমভাবে ঘনীভবন হয়, তারপর হচ্ছে তনুভবন হয়, তারপরে আবার ঘনীভবন হয়, তারপরে আবার তনুভবন হয়, আবার ঘনীভবন হয়, এইভাবে শব্দ বিস্তার লাভ করে। সেই জন্য হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে ঘনীভবন, এতটা হচ্ছে ঘনীভবন, তারপরে হচ্ছে তনুভবন, তারপরে ঘনীভবন, তারপরে তনুভবন, তারপরে ঘনীভবন, এইভাবে শব্দ বিস্তার লাভ করে থাকে। ময়লা জামা কাপড় পরিষ্কার করার জন্য কোন ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়? ময়লা জামা কাপড় পরিষ্কার করার জন্য শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। এরপর যে 17 দাগের কোশ্চান, অনুদৈর্ঘ্য তরঙ্গের একটি উদাহরণ দাও। অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে বায়ু মাধ্যমে যে শব্দ সঞ্চালিত হয় সেই তরঙ্গই হচ্ছে কি একটা অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। 18 দাগের কোশ্চান, উৎসের আকার বাড়লে শব্দের ড্যাশ বাড়ে। উৎসের আকার বাড়লে শব্দের তীব্রতা বেড়ে যায়। নেক্সট হচ্ছে 19 দাগের কোশ্চান, শব্দ কি জাতীয় তরঙ্গ? শব্দ হচ্ছে স্থিতিস্থাপক অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ কি ধরনের তরঙ্গ? শব্দ হচ্ছে স্থিতিস্থাপক অনুদৈর্ঘ্য তরঙ্গ। নেক্সট কোশ্চান হচ্ছে সুরযুক্ত শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য শব্দ দূষণ ঘটতে পারে? সুরযুক্ত শব্দের প্রাবল্য এই বৈশিষ্ট্যটির জন্য শব্দ দূষণ ঘটতে পারে। 20টা কোশ্চান হয়ে গেছে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।